নমস্কার বন্ধুরা, শুভ মহাষষ্ঠী উপলক্ষে আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব নবরত্নের একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, এর স্বাদও কিন্তু ততটাই সুন্দর। আর এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি, মানে আমরা ষষ্ঠীতে তো সবাই নিরামিষ খেয়ে থাকি। তো চলো আজকের এই নিরামিষ পদটা আমি কিভাবে বানিয়েছি নবরত্নটা, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল। সবার প্রথমে দেখো, নবরত্ন বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। বাজারে এখন প্রচুর সবজির দাম, আমি যতটুকু পেরেছি নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 150 গ্রাম পরিমাণ ছানা একটু পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো চারমগজ। যেহেতু আমি সবজির পরিমাণ কম নিয়েছি, তাই আমি মশলাটাও কম দেব। 1 টেবিল চামচ চারমগজ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 8টা মতো কাজু বাদাম। আর এবার আমি দিয়ে দেবো 10 টাকার যে পোস্তর যে প্যাকেটগুলো হয়, এই 10 টাকার একটা পোস্তর প্যাকেট, এই পোস্তটা দিয়ে দেবো। তো শুকনো অবস্থায় মোটামুটি একটু গুঁড়িয়ে নিয়েছি। মিক্সিটাও এই সময় একটু গন্ডগোল করতে হলো, সেই জন্য গুঁড়োটা খুব একটা ভালো হয়নি। এবার আমি মোটামুটি একটু গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে কিন্তু একটা ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে সাদা তেলেই বানাতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি প্রায় 150 গ্রাম মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, মানে তেলটাকে একটু আমি গরম করে নেব। এছাড়াও আগের বছর আমি পুজোর স্পেশাল উপলক্ষে, মানে দুর্গা পুজো উপলক্ষে আমি অনেক রেসিপি ছেড়েছি। একটা ভিডিওতে হয়তো 3টে করে রেসিপি আছে, সেখান থেকেও তোমরা অনেক রেসিপি পেয়ে যাবে। যদি দেখতে পছন্দ করো তাহলে ওখান থেকে একটু দেখে নেবে। তো এবার আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণের যে ছানাটা বা পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু ছানাটাকে আমি ভালো করে ভেজে নেব। তো একটা কথা বলি, খুব ভালো করে ভাজবে না, তার কারণ ছানা কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে একটু লালচে করে, মানে দুদিক একটু কালার চলে আসবে সেরকমভাবেই একটু ছানাটা ভেজে নেব। তো এবার আমি তেলের মধ্যে ছানাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপর উল্টে পাল্টে ছানাটাকে একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি। দেখো এরকম এই যে হালকা হালকা যে কালারটা এসেছে, একদম এই কালারটাই দরকার। এরকম এক পিঠ কালার হয়ে গেছে, তো আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি ছানাগুলোকে। আর এইভাবে ছানাগুলোকে ভেজে কিন্তু আমি এবার নামিয়ে নেব। তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। আমি অনেক আশা করে কিন্তু চ্যানেলটা ওপেন করেছি, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদম এগিয়ে যেতে পারবো না। আর এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। আর শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। তো দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে তুলে নেব। আর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। তো দেখো পনিরটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিন্তু আমি 70% মতো কিন্তু ফ্রাই করে নেব, তার কারণ এই রেসিপিতে জল খুব একটা ব্যবহার হবে না, সেই জন্য আলুটাকে ভালো করে ভাজতে হবে। আলু ছাড়াও আর যে সমস্ত আমি সবজি নিয়েছি সবগুলোই ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আমি প্রথমেই ভেজে নিচ্ছি। আলুটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব, মানে 70% মতো কুক হবে সেরকমভাবেই কিন্তু ভেজে নেব। দেখো আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকে তেল থেকে আবারও তুলে নেব ছেঁকে। আলুগুলো তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর, আমি একটু ডুমো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের ফুলকপির হাফ অংশ নিয়েছি। তো গাজর আর ফুলকপিটাকে কিন্তু এবারও আমি একইভাবে ভেজে নেব।
এই নবরত্নের রেসিপিতে আমি কিন্তু একটু দুধ ইউজ করব, আর তোমরা চাইলে জলে করতে পারো, জল দিয়ে, কিন্তু দুধ দিলে কিন্তু এর স্বাদটা অত্যন্ত টেস্টি হয়। আর আমরা কিন্তু ষষ্ঠীতে লুচি বা পরোটা বা পুরি এইসব খেয়ে থাকি, বা কচুরি, যে কোনো কিছুর সাথে কিন্তু এই নবরত্নটা অত্যন্ত সুন্দর লাগে। তোমরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গাজর আর ফুলকপিটা ওরকম ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি। তোমরা চাইলে বরবটির জায়গায় বিনসও দিতে পারো। তো আমি বরবটিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বরবটি আর ক্যাপসিকামটাও আমি ভালো করে কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো দেখো বরবটি আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, এটা ভাজতে খুব একটা সময় লাগে না। এবার আমি এই সবজিটাকেও তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তাহলে আমার কিন্তু সমস্ত সবজি কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ওই যতটুকু তেল আছে ওর মধ্যে একটু ফোড়ন দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দেবো সামান্য একটুখানি গোটা জিরা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু ফোড়নের স্বাদটা খুব সুন্দর আসে, মানে এর গন্ধটাও খুব ভালো আসে, সেই জন্য আমি অল্প একটু ঘি ইউজ করছি। আর এরপরেও আমি একটু ঘি ইউজ করব সবার শেষে। তো সামান্য একটু ঘি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাকে দিলে কিন্তু তেলের মধ্যে প্রচণ্ড ছিটকায়, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আদাটা একটু সেট হয়ে আসে। তো দেখো একটুখানি ঢাকা দিয়ে রেখেছি প্রায় 30 সেকেন্ড মতো। 30 সেকেন্ড পর ঢাকাটা আবার খুলে নিচ্ছি। আদাটা কিন্তু দেখো যে ছিটকা ছিল তেলের মধ্যে দিয়ে, সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিটা একটু গন্ডগোল বলে দেখো পেস্টটা একটু দানা দানা হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। তো এবার আমি এই মশলাটাকে ফোড়নের সাথে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। মানে এমনই নাড়াচাড়া করতে হবে যাতে কিন্তু মশলা থেকে তেল ভেসে ওঠে, সেরকম সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো খুব ভালো করে কিন্তু দেখো নাড়াচাড়া করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু তেল ছেড়ে গেছে। এরকম সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরও আরও বেশ কয়েকবার একটু নাড়াচাড়া করবো। আর তারপরে আমি একটুখানি যখন একটু তেল ছেড়ে গেছে তখন যে কাপটাতে রেখেছিলাম সেই কাপটা ধুয়ে সামান্য একটু আমি জল ইউজ করলাম, এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এরকম তেল ভেসে উঠবে, মানে মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ হলুদ আর সামান্য একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি হলুদটা চাও স্কিপ করতে পারো। আমি লঙ্কা হলুদ একদম 1 চা চামচ করে, 1 চা চামচ না সরি, আমি 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। আর এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু চিনি। আমি এখানে কেক বানাই, একটু গুঁড়ো চিনি ছিল, সেই গুঁড়ো চিনিটা একটু দিয়ে দিয়েছি। আর এবার আমি আবারও মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 30 সেকেন্ড মতো। মশলা যখন রেডি হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে আর মশলা একদম ভালো লাগবে না, সেট হবে না। তো দেখো দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে এটাকে হতে দিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট পরে দেখতে পাচ্ছ দইটা একদম মিশে গেছে মশলার সাথে, দেখো কোনো ফেটে যায়নি দইটা। একদম যখন এরকম মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ জিরা গুঁড়ো। এগুলো কিন্তু আমি 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। আবারও কিন্তু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে এক্সট্রা যে তেলটা থালার মধ্যে ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এইবার আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট ধরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে সবজিটাকে কষিয়ে নেব মশলার সাথে। এমনিতেই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর সবজির সাথে দিয়ে মিনিট 2 মতো একদম লো ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার সাথে সবজিটা একেবারে সেট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিটা একটু নরমও হয়ে যায়। তো দেখো একটু জল উঠে গেছে সবজি থেকে, ঠিক এটাই দরকার। তো এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো দুধ। আমি 10 টাকার যে আমুল দুধ হয় সেই 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট আমি পুরো দুধটা 1 কাপ জলে গুলে নিয়েছিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ জলে। সেই দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তো ওই কাপের মাপ করে আমি দুধটা দিয়ে দিচ্ছি, আর আবারও ওই কাপের মাপ করে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো প্রথমে দুধটা দিয়ে দিলাম, আর এবার বাটিটা ধুয়ে এবার একটু জল দিয়ে দেবো। মানে আমি 1 কাপ জল আর 1 কাপ দুধ প্রথমে অল্প একটু দিলাম, আবারও কিন্তু আমি পরে অ্যাড করে দিয়েছিলাম, মানে মেপে মেপে আমি 2 কাপ দিয়েছি। তো দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেবো। আর এই সময় কিন্তু আঁচটাকে মানে যখন থেকে বলেছি আঁচটাকে লো করতে হবে, তখন থেকে কিন্তু আঁচটাকে আমি লোতেই রেখে দিয়েছি। আর এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ হতে দেবো। এদিকে দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে একটু গুলে নেব। আর এবার যে নবরত্নের মধ্যে যে তেজপাতাটা ছিল ওটা আমি ফেলে দিচ্ছি তুলে। আর নবরত্ন কিন্তু দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরটাকে নাড়াচাড়া করে নেব একটু সবজির সঙ্গে। আর পনিরটা নাড়াচাড়া হয়ে গেলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা কিন্তু এবার আমি দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দেব একটু গরম মশলা আর একটু ঘি। আমি বলেছিলাম যে আমি সামান্য একটু ঘি প্রথমে ইউজ করেছিলাম, আর সবশেষে আমি আবারও একটু ঘি ইউজ করবো। তো তাকেও নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। নবরত্ন একদম রেডি। এটা কিন্তু রুটি, পুরি, লুচি, পোলাও এইগুলোর সাথেই যায়, সেই জন্য এটা একটু ড্রাই ভালো লাগে, মানে খুব বেশি গ্রেভি হলে ভালো লাগে না। তো দেখো এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু ভাজা গুঁড়ো গরম মশলা। এটা আমি বাড়িতে এমনি নর্মাল গরম মশলা শুকনো কলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছি, আর দিয়ে দিয়েছি অল্প একটু ঘি। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার এই স্পেশাল নবরত্নের রেসিপি মহাষষ্ঠী উপলক্ষে। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক নতুন রেসিপি নিয়ে।